আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের ফল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক জামাতের। নির্বাচনে 7 নারী প্রার্থীর বিশাল জয়। বিজয় মিছিল করবে না বিএনপি, হবে দোয়া মাহফিল। 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দী ইমরান খান। মুসলিম বিশ্বের জন্য বিশাল পরিকল্পনা এরদোয়ানের। এবার বিস্তারিত। সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী। বৃহস্পতিবার রাত 4টার দিকে নির্বাচন কমিশনের দলটির প্রতিনিধি দল অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। প্রেস ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ভোট গণনা কার্যক্রমে জড়িত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন সদস্যরা ফলাফল ঘোষণার কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করেছেন। আমাদের শীর্ষ নেতাদের আসনের এজেন্টদের কাছ থেকে আমরা যে রেজাল্ট শিট পেয়েছি সে অনুযায়ী 8 থেকে 9টার মধ্যে ফল ঘোষণা করার কথা, কিন্তু রাত প্রায় 4টা বাজলেও তা ঘোষণা করা হয়নি। কোন কোন আসনে এমন হয়েছে সেই শিটে রিটার্নিং অফিসার তার কর্মকর্তা প্রথমে স্বাক্ষর দিয়েছে, কিন্তু সময় পর তা পরিবর্তন হয়েছে। ঢাকা 17 আসনে এ ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি শিটে তারা এ ধরনের পরিবর্তন ওভাররাইটিং করেছেন। পরিবর্তনের কারণ বলেছে একটু ভুল হয়ে গেছে, সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর রেজাল্ট যোগ করে যেটা হয়েছিল ওভাররাইটিং এর পর তা 5000 কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে বলে মনে করি। আমাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি, তারা এরই মধ্যে প্রেস কনফারেন্স করেছেন। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছি। ঢাকা সবগুলো আসনে আমাদের 11 দলীয় প্রার্থীর রেজাল্ট দিতে গড়িমসি করা হচ্ছে। তিনি বলেন, ঢাকা 15 আসনের প্রার্থী জামাত আমির। এখানে 3 লাখের বেশি ভোটার ও 129টি সেন্টার রয়েছে। এর চেয়ে বড় বড় আসনের রেজাল্ট তড়িৎ গতিতে দিলেও এটা এখনও দেওয়া হয়নি। ইতোমধ্যে আরেক প্রার্থী বলছেন তিনি পাশ করেছেন, যেখানে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমি এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচন কমিশন ও তাদের সঙ্গে যারা আছেন তারা এই ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। একই অবস্থা আমাদের 11 দলীয় অন্য নেতাদের আসনেও। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। জোবায়ের বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি রক্ত দিয়ে সংগ্রাম করেছেন, এ ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা গণনা ও ফলাফল প্রকাশের যেসব কলাকৌশল করেছেন ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করেছেন বলে মনে হচ্ছে। আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা নত করব না, দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। এ ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের মুখোমুখি করতে বাধ্য হব, কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা আজকে এ কারণেই এখানে জানাতে এসেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে 260টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। 207 আসনে বিজয়ীদের মধ্যে দলটি থেকে 6 নারী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে সংসদে এসেছেন। এছাড়াও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিজয়ী নারীরা হলেন মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট 2 আসনে তাহসিনা রুশদির লুনা, ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ, ফরিদপুর 3 আসনে নাব ইউসুফ কামাল, নাটোর 1 আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া 2 ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর কোনো আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় দলটি। জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপি জানায়, বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না। বিজ্ঞপ্তিতে ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানায় দলটি।
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে একটানা চলেছে ভোট গ্রহণ। এরই মধ্যে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে বেসরকারিভাবে। প্রাপ্ত এ ফলাফলে কুমিল্লা 4 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের হয়ে বিশাল জয় পেয়েছে জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিজ আসনের 116টি কেন্দ্রের সবকটিতেই আধিপত্য দেখিয়ে জয়লাভ করেছেন শাপলাকলি প্রতীকের এই প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে মোট 1,72,000 ভোট পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন পেয়েছেন মাত্র 26,000 ভোট। এদিকে নিজের এ জয় হাসনাত আব্দুল্লাহ উৎসর্গ করেছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 12টার দিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর কুমিল্লার দেবিদ্বারের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বিজয় শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে উৎসর্গ করলাম। তিনি যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাব। আমরা ওসমান হাদি ভাইয়ের মতো আপোষহীন থাকব, সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত করব। আমরা তার দেখানো পথ অনুসরণ করব, ইনসাফের সমাজ বিনির্মাণে কাজ করব, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এনসিপির এই নেতা আরও বলেন, দেবিদ্বার থেকে সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই শুরু হবে। চাঁদাবাজ, মাটি লুটেরাদের সঙ্গে কখনো আপোষ করব না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তির 85% হারিয়ে ফেলেছেন। সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে নিজের আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সুপ্রিম কোর্টে পিটিশন করিয়েছিলেন ইমরান। সেই পিটিশন আমলে নিয়ে আদিয়ালা কারাগারে মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মেডিকেল টিমের সঙ্গে অ্যামিকাস কিউরি হিসেবে সালমান সাফদারকেও থাকতে বলেছিলেন। মেডিকেল টিম আদিয়ালা কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার পর সর্বোচ্চ আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনার ইমরান খান রক্ত জমাট বেঁধে যাওয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষকে এই সমস্যা জানানোর পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু সেই চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি কমতে থাকে। বর্তমানে তার দৃষ্টিশক্তির 85% নষ্ট হয়ে গেছে, মাত্র 15% টিকে আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 73 বছর বয়সী ইমরান খান সাধারণত নিজের শারীরিক সমস্যা নিয়ে অতীতে কখনো কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানাননি। তবে দৃষ্টিশক্তি কমতে থাকার শুরুর দিনগুলোতে তিনি কারা কর্তৃপক্ষকে একাধিকবার ব্যাপারটি অবহিত করেছিলেন, কিন্তু কারা কর্তৃপক্ষ এই অভিযোগ আমলে নেয়নি। গত অক্টোবর থেকে ইমরানের চোখের সমস্যা শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইমরান খানের আইনজীবী এবং সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি সালমান সাফদার প্রতিবেদন বলেছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যখন আমাদের সঙ্গে তিনি বলছিলেন, বারবার টিস্যু দিয়ে চোখ মুছতেছিলেন। সালমান সাফদার আরও জানিয়েছেন, কারাগারে ইমরানকে নিজের আইনজীবী এবং পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তার অনুমতি দিয়েছেন, কিন্তু ইমরান খান আমাদের অভিযোগ করেছেন যে তাকে আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তার সুযোগ দেয়া হচ্ছে না। প্রসঙ্গত, কিংবদন্তি ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন 2018 সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা ISI এর শীর্ষ নির্বাহীর পদে কে আরোহ করবেন তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে 2022 সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে 2023 সাল থেকে পাকিস্তানে আদিয়ালা কারাগারে আছেন তিনি। মুসলিম বিশ্বের বিপুল অর্থনৈতিক সক্ষমতাকে কার্যকর শক্তিতে পরিণত করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত ও কার্যকর পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা OIC পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, মুসলিম দেশগুলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এক বিশাল ভূখণ্ডে অবস্থান করছে। এই বিস্তৃত অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক করিডোর, উদ্যমী তরুণ জনগোষ্ঠী এবং দ্রুত সম্প্রসারণশীল বাজার, এই 3 শক্তিকে সমন্বিত করতে হলে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও দক্ষ যোগাযোগ অবকাঠামো অপরিহার্য। সুসংহত পরিবহন ব্যবস্থাই পারে এসব সম্ভাবনাকে বাস্তব উন্নয়নে রূপ দিতে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দর সমূহের পারস্পরিক সংযোগ জোরদার করা গেলে তা শুধু বাণিজ্য সম্প্রসারণেই সহায়ক হবে না, বরং সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও বৃদ্ধি পাবে। নিজ দেশের অগ্রগতির উদাহরণ তুলে ধরে তিনি মারে রেল টানেল
ইউরেশিয়ান টানেল এবং বৃহৎ সেতু নির্মাণের কথা উল্লেখ করেন। তার ভাষায় এসব প্রকল্পের মাধ্যমে তুরস্ক আন্তর্জাতিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। বিশেষভাবে ট্রান্স কাম্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এই উদ্যোগ ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপে পুনর্জীবিত করার প্রচেষ্টা। এরদোয়ান স্পষ্ট করেন, তুরস্কের এইসব বৃহৎ বিনিয়োগ কেবল জাতীয় স্বার্থে সীমাবদ্ধ নয়, বরং ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। এআই এজেন্টরা চাইলেও বাস্তব দুনিয়ায় কোনো কাজ করতে পারে না। এই সমস্যা দূর করতে কাজ করছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রেন্ট আ হিউম্যান এআই। এখানে এআই এজেন্টরা কাজ করার জন্য মানব কর্মী ভাড়া করতে পারবে। পেমেন্ট হবে ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে। প্ল্যাটফর্মটি চালু হওয়ার পরপরই এটি নিয়ে রেডিট এবং এক্সে অনেক আলোচনা সমালোচনার বিষয় পোস্ট দেখা গেছে। অনেক ব্যবহারকারী আশঙ্কা করেছে এটি একটি স্ক্যাম। কিছু ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে কাজ করেছেন দাবি করে পোস্ট করেছেন। এর মধ্যে একটি পোস্ট বেশ ভাইরাল। সেটিতে দাবি করা হয়েছে, এআই এজেন্ট তাকে $100 দিয়েছে শুধু এই সাইনটি ধরে ছবি তোলার জন্য। আমাকে টাকা দিয়েছে এআই লেখা সাইনবোর্ড ধরে ছবি তোলার জন্য। যদিও ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকেই। কেউ কেউ দাবি করেছে এটি ডিস্টোপিয়ার লক্ষণ। এবার খেলার খবর। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ইন্টার মায়ামি ক্লাবের প্রি সিজন প্রস্তুতি ম্যাচে চোটে পড়েছেন। সর্বশেষ মৌসুমে MLS এর দলকে প্রথম শিরোপা জিতিয়ে ইতিহাস সৃষ্টি করা মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেসি কবে অনুশীলন ও খেলায় ফিরবেন তা চোট কত দ্রুত সারে তা উপর নির্ভর করছে। চোটের কারণে মায়ামির পুয়ের্তো রিকোতে হওয়া প্রি সিজন প্রস্তুতি ম্যাচ স্থগিত করা হয়েছে। মেসি একটি ভিডিও বার্তায় বলেন, যাদের অনুশীলন ও খেলা দেখতে যাওয়ার কথা ছিল তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মাংসপেশিতে টান পড়ায় আগেভাগে মাঠ ছেড়ে যাই। আশা করি এই ম্যাচ পুনর্নির্ধারিত হবে এবং শীঘ্রই দেখা হবে। মূলত 13 ফেব্রুয়ারি মায়ামি ও পুয়ের্তো রিকোর ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের মধ্যকার ম্যাচটি 26 ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। MLS এর নতুন মৌসুম শুরু হওয়ার আগে এই চোট মেসি ও মায়ামি উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। মেসি যুক্তরাষ্ট্রে আসার পর মায়ামিকে প্রথম ট্রফি হিসেবে 2024 সালে লিগস কাপ জিতিয়েছেন। তিনি 2025 মৌসুমে মায়ামিকে ইতিহাসের প্রথম MLS কাপ শিরোপা এনে দিয়েছেন। সর্বশেষ মৌসুমে মেসি দলের সেরা গোলদাতা ও সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়ে গোল্ডেন বুটও জিতেছেন। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।